গত পর্বে ঢাকা থেকে সিলেট পর্যন্ত পুরো রেলপথটা পেরিয়ে আজ আমরা পৌঁছে গিয়েছি সিলেটে। কিন্তু ট্রেন থেকে নামার পরেই আসল গল্পটা শুরু, কারণ আজকের গন্তব্য শুধু একটা জায়গা নয়। দুপুর থেকে রাত পর্যন্ত সিলেটের নদী, বন, চা বাগান আর শহরের পুরনো স্থাপনাগুলোকে একদিনের যাত্রায় যতটা সম্ভব কাছ থেকে দেখব। প্রথম গন্তব্য রাতারগুল। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। সিলেট স্টেশন থেকে এবার সিএনজি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বন্দরের দিকে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ছে, আর এখান থেকেই সিলেট শহর শুধু পর্যটকের চোখে নয়, একজন স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের ভেতর দিয়ে দেখতে শুরু করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ ফ্রম সিলেট। এই মুহূর্তে আমি মনসুর এবং ফ্রেন্ড হারুয়ে রয়েছি সিএনজিতে। আমরা এখন সিলেটের সুরমা নদী পাড়ি দিচ্ছি এবং ওই পার গিয়ে আমরা আরেকটা সিএনজি নিব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো আপনারা কেমন খরচ করবেন বা কত বাজেটের মধ্যে সিলেট স্টেশন থেকে রাতারগুল যেতে পারবেন, বা কোন সময়টা আসলে বেস্ট, ওইখানে গেলে আপনারা কি কি দেখতে পাবেন। এভরিথিং সব কিছু মিলিয়ে একটা এক্সপ্লোরিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, ইনফরমেশন কালেক্ট করতে থাকুন। বন্দর থেকে আবার সিএনজি। এবার গন্তব্য আম্বরখানা। সিলেট শহরের অন্যতম পরিচিত ব্যস্ত পয়েন্ট এই আম্বরখানা, আর এখান থেকে রাতারগুলের দিকে যাওয়ার যাত্রাটা আরও সহজ হয়ে আসে। শহর থেকে প্রকৃতির দিকে আমাদের যাত্রা এখন সত্যি শুরু। আমরা আম্বরখানা রোড নেমে গেলাম। এখন এখান থেকে সিএনজি দরদাম করে দেখি জনপ্রতি কত করে নেয়। এই যে আমরা মধুফল থেকে হালকা পাতলা নাস্তা নিলাম, এই যে এই সাজ কেক প্লাস হচ্ছে যে এই বন আর পানি নিলাম। টোটাল বিল আসছে 120। এখন যেতে যেতে এটা দিয়ে আমরা কোনো রকম দুপুরে লাঞ্চ সারবো। এবার আমরা রিজার্ভ সিএনজি নিয়েছি। সামনে প্রায় 1 ঘন্টার পথ। শহরের ভবনগুলো কমে আসবে, রাস্তার দুই পাশে বাড়বে সবুজ, আর ধীরে ধীরে বদলে যাবে চারপাশের ভূপ্রকৃতি। আর পাশেই কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রাস্তা চলে গেল লেফট সাইড ধরে। এই যে এটা হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের রাস্তা। আর সামনে কিন্তু সিলেট ক্যাডেট কলেজও রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ। সিলেট ঘুরতে আসলে এই চায়ের বাগানের মাঝখান দিয়ে যাওয়ার যেই দৃশ্যটা, এটা আপনার শরীর, দেহ, মনকে একদম শীতল করে দেবে। নয়নাভিরাম এক দৃশ্য, চোখ জুড়ানো। এই দৃশ্যটা দিনেও যেমন ভালো লাগে, দুপুর, বিকেল অথবা সন্ধ্যা, রাত, তবে রাতের দৃশ্যটা আরও মনোমুগ্ধকর। সামনের সোজা রোডটাই চলে গেল সিলেট বিমানবন্দর, আর আমরা রাইট টার্ন নিয়ে এখন চলে যাচ্ছি ভোলাগঞ্জ, সাদা পাথর অথবা রাতারগুলে যাওয়ার যে রোডটা, এয়ারপোর্টের একদম পাশ দিয়ে ঘেঁষিয়ে। কিন্তু এটা আপনাদেরকে লাস্ট গত বছর দেখিয়েছিলাম যখন ভোলাগঞ্জ সাদা পাথর ভিজিটে গিয়েছিলাম। পেছনে আমরা সিলেটের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে রেখে এসেছি। মাঝে মাঝে এই রুট দিয়ে চলার পথেও কিন্তু বিমান ল্যান্ডিং এবং উড্ডয়ন করতে দেখা যায়। আর ও যে দূরে সামনে থেকে মেঘালয়ের পাহাড় কিন্তু আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। এই সাহেববাজার মোড় থেকে আমরা রাইট টার্ন নিলাম। রাইট টার্ন নিয়ে এখন আমরা চলে যাচ্ছি রাতারগুল, আর এটাকে বলা হয় শহীদ মিনার পয়েন্ট। ধুপাগুল থেকে আমরা শহীদ মিনার পয়েন্ট হয়ে রাইট টার্ন নিয়ে এখন চলে যাচ্ছি সাহেববাজার রাতারগুলে। এই রুট ধরে এইবারই ফার্স্ট টাইম।
মোটামুটি 30 থেকে 40 মিনিটের একটা সিএনজি জার্নি শেষ করে আমরা চলে আসলাম রাতারগুলের একদম নৌকার ঘাট পয়েন্টে। এখন সিএনজি থেকে এখানে নেমে আমরা নৌকা রিজার্ভ করব। তো চলুন আপনাদেরকে জানাই এই নৌকার ঘাটে আপ ডাউনে নৌকার ট্যুরে ট্রিপ কত নেয়। এরপরে ওই সোয়াইম ফরেস্ট রাতারগুলে আমরা কি কি দেখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে রাতারগুলের ঘাট আর এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড, আর এখানে ছোটখাটো একটা বাজারের মতো রয়েছে। এই যে এখান থেকে আপনারা নৌকার টিকিট নিতে পারবেন। আর এখানে মূলত যারা দেশি পর্যটক রয়েছে তারা 3 জন অথবা 4 জন নৌকায় গেলে আপনার ভাড়া নেবে 1100 টাকার মতো। আর আমাদের সাথে যেহেতু ফরেনার রয়েছে সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রে আরও 575 টাকা বেশি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে ইন টোটালি সব কিছু মিলিয়ে কস্ট আমাদের ভাড়া আসতেছে প্রায় 1550 টাকা। এই যে আমাদের টোটাল টিকিট চলে আসছে। কে যাবে? ওই ঘাটে গিয়ে দেখাইলে হবে। এই যে কই সিরিয়ালে কে আছে? এই যে এখানে রাতারগুল বিশেষ জৈবচিত্র সংরক্ষণ এলাকা, আর এখানে ফরেনার সার্টিফিকেট দেওয়া রয়েছে একটা, আর এখানে রাতারগুলের আরও টিকিট রয়েছে। ইন টোটালি 4টা টিকিট দেওয়া হলো এখানে। এখন এখান থেকে আমাদেরকে এই নৌকার যে মাঝি রয়েছে উনি নিয়ে যাবেন। তো ওনার সাথে আমরা যাচ্ছি রাতারগুল স্পট ভিজিটে। তো চলুন আজকের একটা অ্যাডভেঞ্চার আপনাদের সাথে শেয়ার করি এই সিলেটের সোয়াইম ফরেস্ট রাতারগুলে। রোদের প্রচুর তাপ, তা আমাদের নৌকা ভাসিয়ে দিল রাতারগুলের উদ্দেশ্যে। চলুন তাহলে এবার রাতারগুলের সৌন্দর্য উপভোগ করি আমরা একসাথে। একটু একটু করে নৌকা নিয়ে আমরা কিন্তু প্রবেশ করে যাচ্ছি সিলেটের মোস্ট ভাইরাল অ্যাট্রাকটিভ একটা ট্যুরিস্ট স্পট রাতারগুলে। ইতিমধ্যে আমরা কিন্তু প্রবেশ করলাম। ওয়াও, মাশাআল্লাহ। আপনারা যারা প্রথমবার দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে? আর যারা ইতিপূর্বে এই জায়গাগুলো ভিজিট করেছেন তাদের কাছে তো আশা রাখি ওয়ান অফ দ্য বেস্ট একটা মোমেন্ট পার করে গিয়েছেন আপনারা। রাতারগুল সিলেট গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের অন্যতম বিশেষ ফ্রেশ ওয়াটার সোয়াইম ফরেস্ট। বর্ষায় যখন পানি উঠে যায় তখন গাছের কাণ্ডগুলো পানির ভেতর দাঁড়িয়ে থাকে, আর তখনই রাতারগুল তার সবচেয়ে পরিচিত রূপটা দেখায়। রাতারগুলকে শুধু একটা পর্যটন স্পট বললে এর আসল পরিচয়টা ধরা পড়বে না। এটি একটি ফ্রেশ ওয়াটার সোয়াইম ফরেস্ট, যেখানে জল আর বন একে অপরের সঙ্গে মিশে গেছে। এখানকার 504 একর এলাকাকে 1983 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ঘোষণা করা হয়, বন্য প্রাণী অভয়ারণ্য। বর্ষায় পানি যখন বাড়ে তখন নৌকায় করে গাছের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতাই রাতারগুলের আসল সৌন্দর্য। টিপস হিসেবে একটা কথা মনে রাখবেন, রাতারগুলের পানিতে ডুবে থাকা সেই আইকনিক দৃশ্য দেখতে চাইলে বর্ষাকাল, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর সবচেয়ে ভালো সময়। আর ভিড় এড়াতে সকাল বেছে নেওয়াটাই ভালো। আবহাওয়া ও পানির পরিস্থিতিও আগে থেকে জেনে নেবেন। কিছু জায়গা আছে যেখানে বেশি কথা বলার দরকার হয় না, শুধু চুপচাপ করে চারপাশটা দেখতে হয়। রাতারগুল ঠিক তেমন একটা জায়গা। মনে হচ্ছে যেন সবুজের অরণ্যের মাঝে হারিয়ে গিয়েছি। মনসুর, তোমার কাছে কেমন লাগতেছে? তুমি তো এর আগে আসছো। আমি এর আগেও আসছি, বাট যতবার আসি ততবার নতুন একটা রূপে পাই। অর্থাৎ এইটা এক এক সময় এক এক রকম লাগে। এইটাই হলো প্রাকৃতিক সৌন্দর্য। যতবারই আসবেন ততবারই মন ভরবে না। তো আমরা হারুর কাছে একটু শুনি যে আসলে ওর কাছে কেমন লাগলো এই জায়গাতে আসতে পেরে। এটা মূলত ওরই কিন্তু প্ল্যান ছিল।
Right now, Ratargul visit Yeah. and explore. Baro. Sundur. Sundur. ও কিন্তু বাংলাও বলতে পারে, তাই ও কিন্তু বাংলাতেই বুঝিয়ে দিল আপনাদেরকে ভালো এবং সুন্দর। বুঝতে পারছি। আজকে হাতে সময় স্বল্পতা। আমরা একদমই এই জায়গাটার যেই মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট ওইখানটাতে রয়েছি। চারপাশটা জাস্ট একটু দেখুন আপনি, আর অনুভব করেন এই জায়গায় আমাদের পাশে আপনিও আছেন। আপনার অনুভূতিটা কেমন? এক কথায় ভাই অসাধারণ। এই যে এইদিকে কিন্তু সব নৌকার মেলা দেখতেই পাচ্ছেন, পুরোটা জুড়ে কিন্তু সবই ভাসমান নৌকা রয়েছে। আর এই রাতারগুলের সোয়াইম ফরেস্টই কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র মিঠা পানির সোয়াইম ফরেস্ট। ওয়ার্ল্ডের মধ্যে বাকি যতগুলো রয়েছে তার ম্যাক্সিমামই কিন্তু নোনা পানিতে অবস্থিত, শুধুমাত্র আমাদের সিলেটের এটাই মিঠা পানিতে। এই জায়গাটা ঘুরে অনেকটা আমার কাছে ডাল লেকের কথা মনে পড়ে যাচ্ছে কাশ্মীরের, কারণ কাশ্মীরের ডাল লেকে এরকম শিকারা নিয়ে ঘুরে ফিরে এই যে যেমন ভাসমান বাজারঘাট রয়েছে, এখান থেকে চাইলে আপনারা ফল ফ্রুটস নিতে পারেন। এছাড়াও পানি, কোল্ড ড্রিঙ্কস এটা সেটাও পাওয়া যায় ভাসমানভাবে এই রাতারগুলায়, যেটা অনেকটা পাওয়া যায় কিন্তু কাশ্মীরের ডাল লেকে। ইনশাল্লাহ ওই ডাল লেকের স্বাদও আমরা একদিন নিব। তবে আপাতত আমাদের কাছে এটাই গরিবের কাশ্মীরের ডাল লেক। বিশেষ করে এসব ভাসমান এনভায়রনমেন্টের জন্য। কাশ্মীরের ডাল লেক ওইটা ডাল লেকই, আর আমাদের এটা রাতারগুলি। কোনোটার সাথে আসলে কোনোটা কম্পেয়ার করলে নিহাত বোকামি ছাড়া আর কিছুই হবে না। যারা প্রথমবার এই জায়গায় আসবে বা যারা আসার পরিকল্পনা করছে তাদের কাছে সত্যি এটা একটা স্বপ্ন। যারা ইতিপূর্বে ঘুরে গিয়েছে তারা আসলে এটার আসল অ্যাডভেঞ্চারটা পেয়েছে। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি এসেছি, আলহামদুলিল্লাহ এটার এনভায়রনমেন্ট এবং এটার অ্যাডভেঞ্চারে আমি স্যাটিসফাই। ফটোশ্যুটের জন্য এখানেও কিন্তু আপনারা ফটোগ্রাফার পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে ভিডিওগ্রাফিও করে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি ভালো ডিভাইস থাকে তাহলে তো আর কোনো কথা নেই, তাহলে এক্সট্রা টাকা খরচ করে আপনাদেরকে আর ফটোগ্রাফি করা লাগবে না। আর অবশ্যই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনারা সচেতন থাকবেন, ঠিক আগেই দরদাম করে নেবেন, কারণ এখানেও স্ক্যামের শিকার হতে পারেন। এই যে আমরা কিন্তু আরও একটা সুন্দর স্পটে চলে আসছি একটু ঘুরে। এই জায়গাটাতে কিন্তু কোনো বোট নেই, শুধুমাত্র আমরাই। জায়গাটা বেশ নিরিবিলি, শান্তশিষ্ট। এইদিকে আমি ঝিঝি পোকার ডাক শুনছি, বেশ ভালোই লাগছে। এই জিনিসগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই জায়গায় যদি কোকিলের ডাক শোনা যেত এখন এই মুহূর্তে, এটা কিন্তু আরও বেশ ভালো লাগতো। যেই পথ ধরে আমরা এসেছিলাম ওই পথ ধরেই কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছি। আর অবশ্যই আপনারা সকাল বা বিকেল বা দুপুরের এই সময়টাতে এই দিকে ভিজিটে আসলে ছাতা, হেড ক্যাপ, সানগ্লাস নিয়ে আসতে ভুলবেন না। অবশ্য আপনারা এই নৌকার ঘাট থেকেও কিন্তু ছাতা ভাড়ায় পাবেন। আর হেড ক্যাপ, সানগ্লাস আর ছাতা আপনারা নিয়ে আসলে বাড়তি একটা খরচ আপনাদের লাগবে না। আমাদের মাঝি মামা যে ছিলেন উনি বেশ ভালোই সময় নিয়ে আমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখালো। আর তাছাড়া উনি খুবই মিশুক। পেছনেই কিন্তু মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা ঘাটে চলে আসছি, এখন আমাদের নামার পর্ব শুরু।
চলেন নেমে আমরা আবারও সিএনজিতে চলে যাই, আমাদের সিএনজি অপেক্ষা করছে। আবারও আমরা সেই সিএনজিতে উঠে বসলাম সিলেট সিটি পর্যন্ত যাওয়ার জন্য। কেমন উপভোগ করলেন আপনারা রাতারগুলের এই পড়ন্ত দুপুর এবং বিকেলের একটা মুহূর্ত? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং নেক্সট টাইম আপনারা কারা কারা আসছেন। এখন লাস্ট মোমেন্টে আপনাদেরকে সিলেটটা একটু এক্সপ্লোর করাবো, টি গার্ডেন, চায়ের বাগানগুলো। সেই সাথে যদি সময় পাই তাহলে অবশ্যই রাতের সিলেটটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাবো, যেহেতু আমি রাতের ট্রেনে ফিরবো। শহরে ফেরার পথে এখন আমাদের গল্প আবার বদলাবে। এবার গন্তব্য সিলেটের চায়ের ইতিহাস। মালিনীছড়া চা বাগান। সিলেট বিমানবন্দর সড়কের পাশেই মালিনীছড়া। দূর থেকে দেখলে সবুজ সবুজ টিলা আর সারি সারি চা গাছ, কিন্তু এই সবুজের পেছনে বাংলাদেশের চা শিল্পের গুরুত্ব অনেক, যার গল্প শুরু এখানে। সিএনজি আলাকে আপ ডাউন 800 টাকা ভাড়া দিয়ে আমরা নেমে গেলাম মালিনীছড়া টি স্টেট গার্ডেনের সামনে। এই যে উপরে পাড়া দাও। তো এইখানেও হচ্ছে আপনার বিজনেস চলে আর কি। বিজনেসটা কি এবার আপনাদেরকে বলি। এই মালিনীছড়া টি গার্ডেনের যে মেন গেট রয়েছে ওইখানে গিয়ে কথা বললে অনেক ক্ষেত্রে ওরা হয়তো এই গার্ডেনে প্রবেশ করার জন্য টাকা পয়সা নেয়, আবার অনেক ক্ষেত্রে নেয় না। কিন্তু এই বাগানের যে মালি যারা রয়েছে, কেয়ারটেকার, ওরা কিন্তু অনেক সময় বিভিন্ন ট্যুরিস্টদের কাছ থেকে 150 চা খাওয়ার জন্য টাকা পয়সা নিয়ে থাকে। আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই সিএনজি যারা রয়েছে ওরা কিন্তু স্ক্যাম করে। যেমন আপনি এখান থেকে দরদাম করে নিলেন একটা, আবার যখন আপনি রিটার্ন আসবেন বা ওইখানে যাবেন আপনি আসবেন না, তখন ওরা কিন্তু এক্সট্রা টিপস দাবি করে। এই জিনিসটা আপনারা অবশ্যই মীমাংসা করে নেবেন। আমরা ওদেরকে বলেছি আপ ডাউন আমরা 800 টাকা দিব, এখন আমাদের কাছ থেকে অগ্রিম আরও 100 টাকা দাবি করতেছে যে সে বসেছিল এটা সেটা নানান কিছু। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলোতে একটু বি কেয়ারফুল। আর এই হচ্ছে মালিনীছড়া টি গার্ডেন। এখন হচ্ছে এই টি গার্ডেনের একদম ভরা মৌসুম। এই যে উপরের মাথার এই পাতাগুলোই মূলত সংগ্রহ করা হয়। এই যে দেখেন এখান থেকে তুলে নিয়েছে, আবার নতুন করে এখানে হয়েছে। 1854 সালে মালিনীছড়া বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয়, আর এটিকেই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান হিসেবে ধরা হয়। অর্থাৎ আজ আমরা যে চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি তার ইতিহাস বাংলাদেশের চা শিল্পের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। এই ভিউ পয়েন্টটাতে দাঁড়ালে এখান থেকে আপনারা গাড়ি ঘোড়া চলাচলের একটা দৃশ্য দেখতে পাবেন, সেই সাথে আশপাশের চা বাগানের মনোরম মুগ্ধ করা পরিবেশ দেখতে পাবেন। আমার পেছনে যে টিলাটা দেখতে পাচ্ছেন এটার মাথার উপরে উঠলে পুরো সিলেট শহরের একটা সিটি ভিউ আমরা পেয়ে যেতাম, বাট এই দিক দিয়ে ওঠার মতো কোনো ওয়ে নেই, তাই বাধ্য হয়ে আবার নিচে নামতে হচ্ছে। এটা মূলত এই মালিনীছড়া চা বাগানের ঢোকার প্রধান প্রবেশ গেট। আর এই যে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাগানের ভেতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু ঠিক ওই জায়গাটাতেই এই বাগানের কিছু মালি বা কেয়ারটেকার বসে আছে, তাদেরকে চা নাস্তা খাওয়ার জন্য 20-50 টাকা দিলে অনায়াসে ঢুকতে দিচ্ছে। আর এখান থেকে পারমিশন নিলে আপনাদের অনেক ক্ষেত্রে টাকা পয়সা লাগবে, আর অনেক ক্ষেত্রে লাগবে না। বিমানবন্দরের পাশ দিয়ে বিকেলের সিলেট। মালিনীছড়া থেকে বেরিয়ে এবার আমরা এমন একটা রাস্তা ধরে এগোচ্ছি যেখানে একদিকে চায়ের বাগানের সবুজ আর অন্যদিকে সিলেট বিমানবন্দরের ব্যস্ততা। তো অলরেডি আমরা চলে আসলাম ফুড পার্কের সামনে। এটা হচ্ছে সিলেট বিমানবন্দরের ঠিক অপোজিটে, আর এই যে এই পাশটাতেই রয়েছে বিমানবন্দরের প্রবেশের রোড। ফুড পার্কে আমরা হারুকে কিছু স্ন্যাক খাওয়াই, দেন তারপরে ওকে আমরা বিমানবন্দরে পাঠিয়ে দিব। এই যে আমাদের বিকেলের নাস্তা চলে আসছে, অন্থন রয়েছে, সসেস রয়েছে, আর এই পাশে রয়েছে চিলি চিকেন স্পেশাল স্পাইসি থাই স্যুপ। তো চলুন আমরা এবার একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। অন্থনটা একদমই এখন রেডি করে দিয়েছে, টাটকা এবং গরম আর ফ্রেশ, বেশ ভালোই লাগছে এই পড়ন্ত বিকেলে। আর এরপর আপনাদেরকে স্যুপের টেস্টটা কেমন সেটা জানাবো।
স্যুপের লেয়ারটা কেন জানি আমার কাছে একটু বেশি পাতলা মনে হচ্ছে। তারপর একটু ট্রাই করে দেখি আসলে প্রপার টেস্ট কেমন রয়েছে। টেস্ট একদমই পারফেক্ট লেভেলের রয়েছে। লেয়ারটা অবশ্যই একটু পাতলা হলেও বেশ ভালো টেস্টি, কারণ এটার মশলার কম্বিনেশনটা দুর্দান্ত ছিল। আর অন্থনের সাথে সসেস প্লাস হচ্ছে এই থাই স্যুপ, এক কথায় অ্যামেজিং। অলমোস্ট খাবার দাবার ডান। চিলি চিকেন স্পাইসি স্যুপ খেয়ে বন্ধু হারুর কী অবস্থা দেখুন। ওরা আসলে এতটা ঝাল খায় না, যে কারণে ওর অবস্থা একটু নাজেহাল, বাট খাবার দাবার অনেক টেস্টি ছিল। বেশ ভালোই আমরা খাবার দাবারটা এনজয় করে খেয়েছি। আর টেস্ট সব কিছু মিলিয়ে এটাকে যদি আমরা রেটিংয়ে রাখতে যাই তাহলে 10-এ এটাকে আমরা 10/8 দিতে পারি, কারণ অন্থনটা একদমই গরম এবং বেশ ভালোই মুচমোচা ছিল। আর সাথে স্যুপের কম্বিনেশনটা বেশ ভালো ছিল, আর সসেসটাও বেশ ভালো ছিল। আর এরপরে আবার মনসুর আমাদের জন্য কফি অর্ডার করতে গেল। এ হচ্ছে নাছোড় বান্দা, মানে কোনো কিছুতেই এ কমতি রাখবে না। এই যে মনসুরের তরফ থেকে আমাদের জন্য চলে আসছে স্পেশাল কোল্ড কফি। হারুর অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল স্পাইসি স্যুপ খেয়ে, তো এখন আমরা কোল্ড কফি খাচ্ছি। কোল্ড কফি খেয়ে নিজেদেরকে আরও একটু সতেজ করি। আর কফির টেস্টটা অ্যাকচুয়াল কেমন রয়েছে সেটা একটু ট্রাই করি। হ্যাঁ, কফির টেস্টটাও বেশ ভালোই রয়েছে। আর এখানে মিল্কশেক কফি প্লাস হচ্ছে যে চকো, বেশ ভালোই একটা মিক্সিং কম্বিনেশন রয়েছে। খাবার দাবার খেয়ে ফুডপার্ট থেকে আমরা বের হলাম। অন্যান্য খাবারের তুলনায় বা অন্যান্য ফুড কার্টের তুলনায় এখানে খাবারটা একটু এক্সপেন্সিভ, কেননা পাশেই রয়েছে বিমানবন্দর। তাই এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এখন আমরা হারুকে বিমানবন্দরে ছাড়তে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে একটা সিএনজি অথবা অটোতে করে চলে যাব আবার সিলেট শহরে। তো আমরা একটা অটো নিয়ে নিলাম, একদম বিমানবন্দরের ভিতরে চলে যাব হারুকে ড্রপ করতে। তো ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ওর ফ্লাইট রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে 8:30 মিনিটে। এই হচ্ছে বিমানবন্দর প্রবেশের রাস্তা। আর গেটে অবশ্যই সিকিউরিটি মেনটেন হয় বেশ ভালোভাবেই। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আশেপাশে বাইক নিয়ে বা অটো নিয়ে আপনি চাইলে বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন, তবে নির্দিষ্ট কিছু এরিয়া রয়েছে। আমরা একদমই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের। এক নম্বর গেটের সংলগ্নে চলে এসেছি। ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট, গেট নাম্বার 1। এখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুইটা ফ্লাইটেরই কার্যক্রম পরিচালিত হয়। ওকে বিদায় জানিয়ে দিলাম আমরা। ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটা হলো পথ চলতে চলতে কখন যে অচেনা মানুষ পরিচিত হয়ে যায় সেটা বোঝা যায় না। আজকের যাত্রার এই অংশটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা এই ভ্রমণের একটা স্মৃতি। তো চলেন এবার আমরা ফিরে যাই সিলেট শহরে। গ্র্যান্ড সিলেট পিছনে রেখে আসলাম। আবারও অটোতে চেপে বসলাম ওসমানী বিমানবন্দরের সামনে থেকে আম্বারখানা পর্যন্ত জনপ্রতি 50 টাকা করে। হারুকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি সিলেট শহরের পথে। আবার ফিরে এসেছি সিলেট শহরে। দিনের প্রথম ভাগে ছিল রাতারগুল নীরবতা, চা বাগানের সবুজ, আর এখন শহরের আলো। কিন্তু আজকের যাত্রা এখানেই শেষ নয়। 20 মিনিটের যাত্রা শেষ করে আমরা চলে আসলাম সিলেট আম্বারখানা রোড। এখানেও এসে দেখি জ্যামজট লেগে আছে। একটু সামনে হেঁটে আমরা আরেকটা পায়ের রিক্সা নিয়ে চলে যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজের হলে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের সিটিটা আরেকটু সংক্ষিপ্ত আকারে এক্সপ্লোর করে আপনাদেরকে নিয়ে যাব সিলেট রেলওয়ে স্টেশনে। আম্বারখানা রোড থেকে পায়ের রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি ওসমানী মেডিকেল কলেজের
ছাত্রাবাস হলে। ভাড়া নিচ্ছে এখান থেকে পায়ের রিক্সায় 2 জন 60 টাকা। এই রাস্তাতেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হোটেল মোটেল পেয়ে যাবেন রাত্রিবাসের জন্য, কারণ প্রচুর পরিমাণে হোটেল রয়েছে এই রুটটাতে। এটা হচ্ছে মাজার রোড। দুপুর থেকে একদম সন্ধ্যা রাত সিলেট সিটি এক্সপ্লোরে বেস্ট সময় হচ্ছে বিকেল থেকে রাত পর্যন্ত। একটা জিনিস খেয়াল করে দেখলাম, সিলেট সিটিতে কোনো অটো রিক্সা বা অটো টোটো পেলাম না। রিক্সা যাও রয়েছে সব কিন্তু পায়ে চালিত। এই একটা বিভাগীয় জেলা শহর যেখানে অটো টোটো নেই। পেছনে আমরা রেখে আসলাম মাজার। তো আজকে মাজার কেন এক্সপ্লোরে গেলাম না, এই প্রশ্নটা হয়তো অনেকের মনে থাকতে পারে। পূর্বে যখন সিলেট এক্সপ্লোরে এসেছিলাম তখন মাজারে গিয়েছিলাম। রাইট নাও এই মুহূর্তে চলে আসলাম ওসমানী মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে। মনসুর যেখানে আর কি টেম্পোরারি থাকে, বিকেল সময়টা এখানে থাকে, তো ওর রুমে চলে আসলাম। এখানে আসার প্রধান কারণ হচ্ছে একটু রেস্ট নিব আর সেই সাথে গ্যাজেটগুলোকে একটু চার্জ করে নিব। এরপর আমরা এখান থেকে ডিরেক্টলি আবার রাতের সিলেট শহর দেখতে বের হব। দেন তারপর ওইখান থেকে আমরা স্টেশনে চলে যাব। স্টেশন থেকে আমাদের ঢাকায় ফেরার ট্রেন ধরবো। ওসমানী মেডিকেলের বয়েজ হোস্টেল থেকে সিএনজিতে চেপে চলে যাচ্ছি সিলেট স্টেশনে। ভাড়া পড়ছে জনপ্রতি 40 টাকা। আর এই হচ্ছে সুরমা নদীর উপরে সেলফি ব্রিজের রাতের দৃশ্যপট। সুরমা সড়ক সেতুও বলা যায় এটাকে, কিন্তু এটার ভাইরাল নামডাক হয়ে গিয়েছে সেলফি ব্রিজ। সিএনজি থেকে নেমে আপনাদেরকে একটু সিলেটের আইকনিক বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল এটা এক্সপ্লোর করে দেখাই। এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশ বললে ভুল হবে, দক্ষিণ এশিয়ার মধ্যে একটা আইকনিক বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল। খুবই সুন্দর, এবং উপর থেকে যদি আপনাকে একটা ড্রোন ভিউ দেখানো যায় তাহলে এই জিনিসটা আরও বেশি ভালোভাবে আপনি দেখতে পারবেন। দিনের আলোতে মোটামুটি বেশ ভালোভাবেই দেখা যায়। হয়তো গত পর্বের পারাবত এক্সপ্রেসে আপনাদেরকে বেশ ভালোভাবেই দেখাতে পেরেছি। এটা হচ্ছে এক্সিট রোড, আর ওই পাশ দিয়ে বাসগুলো হচ্ছে এন্ট্রি নেয়। এই হচ্ছে আইকনিক সিলেট বাস টার্মিনাল, বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা। ইন ফিউচারে যখন আমরা ড্রোন নিব তখন আপনাদেরকে এটা উপর থেকে এক্সপ্লোর করে দেখাবো। আজকে সংক্ষিপ্ত সময় এখানে দেখালাম। এখন এখান থেকে ডিরেক্টলি চলে যাব কিন ব্রিজে। রাতের কিন ব্রিজের ভাইবসটা আপনাদেরকে দেখাবো। এই বাস টার্মিনালের পাশে কিন্তু প্রচুর পরিমাণে দেশের জনপ্রিয় বিভিন্ন রুটের বাস অপারেটরের কাউন্টার রয়েছে। এছাড়াও আপনারা লোকাল কাউন্টারগুলোও পেয়ে যাবেন। আর এই পাশটাতে হানিফের কাউন্টার রয়েছে, আল মোবারক, মামুন রয়েছে, সেন্ট মার্টিন সৌহার্দ্য, আর ওই পাশে শ্যামলী কাউন্টার রয়েছে। এছাড়াও সোহাগ, ইউনিক বা আদার্স যেসব পরিচিত অপারেটর রয়েছে এদের কাউন্টারও আশপাশেই রয়েছে। সেই দুপুর থেকে এই রাত পর্যন্ত কেমন উপভোগ করলেন আপনারা সিলেট সিটি ট্যুর, রাতারগুল, সোয়াইম স্পট, এছাড়াও এয়ারপোর্টের প্রাঙ্গণগুলো। এখন লাস্ট মোমেন্টে আপনাদেরকে দেখাবো সিলেটের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী কিন ব্রিজ, যেটা আর কিছুদিন পরেই 100 বছরে রূপান্তরিত হচ্ছে। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঐতিহাসিক গেট। আর আমরা রয়েছি এখন ঐতিহাসিক ঐতিহ্যবাহী সিলেটে। এই গেটের বেশ কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে, সাথে এই ব্রিজেরও। চলেন ব্রিজে যাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আমরা প্রবেশ করে গেলাম 1933 সালে প্রতিষ্ঠাকৃত কিন ব্রিজে। এই ব্রিজ ধরে যখন আমি প্রথমবার হাঁটছি মনে হচ্ছে ইতিহাসও আমার সাথে হাঁটছে। আসামের গভর্নর মাইকেল কিন 1930 সালে সিলেটে এসেছিলেন। সিলেটের মানুষের সুবিধার্থে প্রয়োজন মনে করেছিলেন এই সুরমা নদীর উপরে একটা ব্রিজ নির্মাণ করতে হবে।
2030 সাল থেকে কাজ শুরু করে 33 নাগাদ কাজ চলে 33-এর শেষে এই ব্রিজটাকে উন্মুক্ত করা হয় জনসাধারণের চলাচলের জন্য। আগামী 2033 সালে এই ব্রিজ কিন্তু 100 বছরের একটা ঐতিহ্য নিয়ে আবারও সবার সামনে শতবর্ষীয় একটা উন্মাদনা তৈরি করবে। আপনি লাস্ট কবে এসেছেন সিলেটের এই কিন ব্রিজে? সিলেট রেল স্টেশন বলি অথবা বাস টার্মিনাল বলি, সেটা থেকে পায়ে হেঁটে আসলে মাত্র 5 মিনিট লাগে এই কিন ব্রিজে। ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে এখনও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে 93 বছর ধরে সিলেটের এই ঐতিহাসিক কিন ব্রিজ। রাতের ব্রিজ ভিউটা বা আশপাশের ভিউটা যেমন তেমন হলেও বিকেলের ভিউটা কিন্তু অমায়িক এবং অসাধারণ। আর নিচেই রয়েছে সুরমা নদী, ওই পাশে নৌঘাট রয়েছে, ওই পাশটাতে ঘাট আছে, এছাড়াও কিন্তু ওই পাশটাতেও আছে, এই পাশটাতেও ঘাট আছে। আর এই ব্রিজটাতে প্রবেশ করার সবচেয়ে আকর্ষণীয় মূল গেট ওই পাশে যেমন একটা রয়েছে, ঠিক ওই পাশেও কিন্তু আরও একটা রয়েছে। সিলেট আসলে এক্সপ্লোরে আসলে শর্ট টাইমে আপনি ফুল কভারেজ করতে পারবেন না। তার জন্য সিলেট ট্যুরে আসলে আপনাকে মিনিমাম 3 দিন সময় নিয়ে আসতে হবে, কারণ 3 দিন সময় ছাড়া আপনি পুরো সিলেটটা এক্সপ্লোর করতে পারবেন না ভালোভাবে। এছাড়া এর ইতিহাস, ঐতিহ্য এবং দৃষ্টিনন্দিত যেসব স্থাপনা রয়েছে এগুলো ভিজিট করতে পারবেন না। আমি একটা সংক্ষিপ্ত সময় নিয়ে এসেছিলাম সেই দুপুরবেলা, এখন আবার এই রাতে চলে যেতে হচ্ছে। ইন ফিউচারে যখন আবার সিলেট আসব, একটু সময় নিয়ে এসে সিলেটের ইতিহাস, ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে সিলেটের যেসব ট্যুরিস্ট স্পট রয়েছে, আকর্ষণীয় ভ্রমণের যেসব জায়গা রয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা ঢাকা থেকে সকাল 6টা 30 মিনিটের ট্রেন ধরে দুপুর 1:30 থেকে 2টার মধ্যে চলে আসতে পারবেন সিলেটে। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাসেও কিন্তু আপনারা সিলেটে আসতে পারেন। এছাড়াও রাতে চাইলে আপনারা উপবন এক্সপ্রেসে চলে আসতে পারবেন একদম ভোরবেলায় সিলেটে। চট্টগ্রাম থেকেও ট্রেন রয়েছে, সেখান থেকেও আপনারা আসতে পারেন। আর এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা বাসের মাধ্যমে আসতে পারবেন। পুরো সিলেট শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জের হোটেল রয়েছে আবাসিক থাকার জন্য, এবং খাবার দাবারের জন্য প্রচুর পরিমাণে হোটেল, রেস্টুরেন্ট রয়েছে। কিন ব্রিজের নিচে পাশের এই ঘাটগুলোতে কিন্তু দর্শনার্থীদের বসার ব্যবস্থা রয়েছে। এপার ওপার দুই পারেই কিন্তু এই নদীর সাইড দিয়ে রেলিং করা রয়েছে এবং বসার স্থান রয়েছে। বিকেলেও চাইলে আপনারা এখানে এসে নদীর সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন একদম মনোরম পরিবেশে। তো এই ছিল মূলত সিলেট নাইট ট্যুর, এছাড়া রাতারগুল সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আপনাদের কাছে? কোনো ইনফরমেশন মিসিং থাকলে বা কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আবার আমাকে ফিরতে হবে সিলেট স্টেশনে, কেননা আমাদের জন্য অপেক্ষারত ট্রেন নাম্বার 740 ডাউন উপবন এক্সপ্রেস সিলেট টু ঢাকা। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি একটা ঐতিহাসিক স্থান থেকে ঐতিহাসিকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।